ধমক খেয়ে চুপসে গেলেন মেজর জেনারেল রাহাত খান। দিস ইজ ক্রাইম, ক্লিন মার্ডার। কালো লোমের নকশা কাটা ফর্সা হাতে ধরা ব্রায়ার টোবাকো পাইপটা পিস্তলের মতো তাক করলেন প্রবীণ ভদ্রলোক রাহাত খানের কাঁচা পাকা ভুরুর মাঝ বরাবর। তুমিই খুন করছো ছেলেটাকে। বহুবার বলেছি তোমাকে, সহ্যের একটা সীমা আছে। দেয়ার ইজ এ লিমিট। তোমার বিচার হওয়া উচিত খান। কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাড়ি, স্টিলের তৈরি চকচকে রূপলি ফ্রেমের চশমা, শালপ্রাংশু দেহের নিখুঁত মাপ নিয়ে কাটা নীলচে ট্রপিক্যাল স্যুট। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের চিফ রাহাত খানের মুখোমুখি ডেস্কের এধারে চোখ মুখ গরম করে বসে আছেন ডাক্তার মাহফুজ রেজা। ঘন ঘন টান মারলেন রাহাত খান চুরুটে। ধোয়া বেরোচ্ছে না দেখে ডান হাত বাড়িয়ে ডেস্কে লাইটারটা খুঁজলেন, পেলেন না। লাইটারটা লুকিয়ে রেখেছেন বাঁ হাতের মুঠোর ভেতর। নিজের অজান্তেই গুজে দিচ্ছেন তিনি এস্ট্রেটে চুরুটটা। থমথম করছে মুখটা। কিন্তু মাহফুজ, ফের তর্ক করে। চাপা কণ্ঠে হুঙ্কার ছাড়লেন ডাক্তার মাহফুজ। আমার চেয়ে বেশি বোঝো তুমি? কি মনে করছো তুমি নিজেকে? হ্যাঁ, 150 রোগীকে বসিয়ে রেখে মূল্যবান 3টে মিনিট খরচ করতে এসেছি আমি আরেকটা মুমূর্ষু রোগীর স্বার্থে। ছ্যাদ করে উঠল রাহাত খানের বুক। রানা মুমূর্ষু? ছাইয়ের মতো হয়ে গেল মুখের চেহারা। বাঁ হাতের মুঠো খুলে গেল আপনা আপনি। গড়িয়ে পড়ল লাইটারটা ডেস্কের উপর খট করে। ডাক্তার মাহফুজ শুধু অসংখ্য বিদেশি ডিগ্রিধারী মেডিকেল প্র্যাকটিশনারই নন, সাইক্রিয়াট্রির একজন ডাকসেটে এমডি এবং স্বনামধন্য স্কলার জানা আছে তার। অনেক সাধ্য সাধনা করে তাকে এনেছেন তিনি বিসিআই এর মেডিকেল অ্যাডভাইজার হিসেবে। অকারণে ক্ষেপে ওঠার মানুষ ইনি নন। জানেন বলেই এই হঠাৎ আক্রমণে হতচকিত হয়ে পড়েছেন মেজর জেনারেল। তর্জনী ভাঁজ করে উল্টো পিঠের গার্ড দিয়ে রাহাত খানের সামনে রাখা ফাইলে ঠক ঠক করে 2বার টোকা মারলেন ডাক্তার মাহফুজ। এইমাত্র না পড়লে রিপোর্টটা? কি বলেছি এতে, বোঝনি? না বুঝে থাকলে একটা মেডিকেল বোর্ড গঠন করে তার উপর ছেড়ে দাও ওর চিকিৎসার ভার। বন্ধুর দিকে তীব্র দৃষ্টিতে চেয়ে রইলেন সেকেন্ড। তারপর প্রশ্নটা ছুড়ে দিলেন তীক্ষ্ণ স্বরের মতো। বলতে পারো কতবার নবজন্ম লাভ করেছে মাসুদ রানা? বুঝতে না পেরে চেয়ে রইলেন রাহাত খান। প্রতিটি অ্যাসাইনমেন্টে যদি গড়পড়তা 2বার করেও অবধারিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকে ছেলেটা। বললেন আবার ডাক্তার মাহফুজ, মোট কমপক্ষে 500 বার দাঁড়াতে হয়েছে ওকে। সম্মতির জন্য অপেক্ষা করে রইলেন তিনি। রাহাত খান মেদু মাথা ঝাঁকাতেই আবার বললেন, 500 বার? একটা মানুষ 500 বার ফিরে এসেছে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে। তুমি জানো প্রতিবার কি পরিমাণ মানসিক এবং স্নায়বিক শক্তি ক্ষয় হয়েছে ওর মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে গিয়ে? কিন্তু ও ছুটি পায় না। কিন্তু না রেজা, তোমার এটা ভুল ধারণা। মুখের কাছে হাত তুলে বাতাসে বাড়ি মারলেন ডাক্তার মাহফুজ। থামো, তোমার দেয়া ছুটি নয়। জানে ছেলেটা, যেখানে ইচ্ছে যাবার স্বাধীনতা রয়েছে ওর। যা খুশি করার অধিকার কি আছে? ছুটির সময়টা আরও ক্ষয় করছে ওকে টেনশনের মাত্রা বেড়ে যাওয়ায়। পাল্টে গিয়ে হুমকির মতো শোনালো তার গলার স্বর। কারো জীবন নিয়ে ছেলেখেলা করার অধিকার তোমার নেই। কিন্তু আমি ওর মধ্যে এমন কিছু লক্ষণ দেখছি না যাতে। ক্লান্তি বললেন ডাক্তার। জমতে এমন এক পর্যায়ে গেছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টটা ঘটে যেতে পারে। এতদিন পর্যন্ত কি করে যে টিকে রয়েছে সেটাই আশ্চর্য। পাইপে আগুন ধরালেন তিনি। তবে আমি শিওর হঠাৎ কোলাপস করার সময় ওর এসে গেছে। হয়তো ঠিক আগামী অ্যাসাইনমেন্টেই সম্পূর্ণ বিকল হয়ে যাবে ওর মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড নার্ভাস সিস্টেম। কোনো আগাম নোটিশ না দিয়েই হঠাৎ করে হাল ছেড়ে দেবে ও। আঙুল নাড়াবারও শক্তি পাবে না বিপদের মুহূর্তে। ফলাফল কি ঘটতে পারে বলে মনে হয় তোমার? খুন হয়ে যাবে না অসহায়ভাবে? এবং সেজন্য দায়ী করব একমাত্র আমি তোমাকে। না, আমি বলছিলাম। লক্ষণের কথা বলছিলে তুমি? উত্তেজিত হয়ে ওঠেন আবার ডাক্তার মাহফুজ রেজা। ডান হাতের বুড়ো আঙুলের মাথা দিয়ে করে আঙুলের গিট স্পর্শ করেন। কাউন্ট করো। সর্বক্ষণ সজাগ সতর্ক থাকতে হয় ওকে।
আসলে ভয়ে সিটিয়ে থাকে ও সব সময়, বিশেষ করে তোমার সামনে। ও নিজেও জানে না, কিন্তু ওর অবচেতন মনে তোমার বিরুদ্ধে ক্ষোভ, বিরাগ, এমনকি হয়তো প্রচণ্ড একটা ঘৃণাও জমে উঠেছে। হ্যাঁ, কপালে উঠে গেল রাহাত খানের চোখ। ছুটি দিলেও ও নিতে চায় না, কারণটা আগেই উল্লেখ করেছি। আর একটা লক্ষণ হলো ওভার স্মার্টনেস। বন্ধুর বিস্ময়কে গ্রাহ্য না করে বলে চললেন ডাক্তার, বিপদের মুখে কারেক্ট ডিসিশন নিতে ব্যর্থ হচ্ছে ও। তাছাড়া ঘন ঘন ঢোক গেলা, হাতের তালু ঘেমে ওঠা, হাত কোথায় রাখবে তা নিয়ে দ্বিধায় পড়া, সামান্য কারণেই চমকে ওঠা, সহজ সরল কথার উল্টো অর্থ করা, এরকম ডজন ডজন লক্ষণ আছে যা তুমি দেখেও দেখো না। ডান হাতের কনুই থেকে কবজি পর্যন্ত ডেস্কের ওপর সেটে রয়েছে রাহাত খানের। আঙুলগুলো ঠিক যেন ফনা তোলা সাপের মাথা একটা। বাঁ দিকে কাত হয়ে যাওয়া মাথাটাকে অপর হাত দিয়ে ঠেক দিয়ে রাখলেন। নয়, রিস্টওয়াচে চোখ রাখলেন ডাক্তার মাহফুজ। পরিপূর্ণ সত্যিকার অর্থে রিল্যাক্সেশন যা বলতে বোঝায় তাই দরকার এখন ওর। লম্বা সময়ের জন্যে, কিংবা সবচেয়ে ভালো হয় যদি ওকে বিদায় করে দিতে পারো। হ্যাঁ, আমার অ্যাডভাইস হচ্ছে বিদায় করে দাও, লিভ হিম অ্যালোন। কি বলতে চাও? গম গম করে উঠল রাহাত খানের সেই পুরানো জলদ গম্ভীর গলা। চাকরি থেকে একেবারে বিদায় করে দিতে বলছো রানাকে? হ্যাঁ, বললেন ডাক্তার, ওকে যদি সত্যিই ভালোবাসো। কেননা চাকরি করলেই ওকে তুমি টেনশনের মধ্যে রাখবে, এতে আমার কোনো সন্দেহ নেই। তোমাদের কাজের ধারাই এই রকম। হেসে ফেললেন রাহাত খান, বললেন, কি জানো, রানা ছাড়া যে ভরসা পাই না কাউকে কোনো কাজ দিয়ে। কিন্তু তুমি যে ভয় ঢুকিয়ে দিলে মনে। আচ্ছা, আমার কথা শেষ করো। আমার একটাই কথা, বেটার লেট দেন নেভার। ওকে যদি চিরতরে হারাতে না চাও, তার মানে তুমি বলতে চাইছো রানা একটা মেন্টাল কেস এখন? কমপ্লিটলি। ব্রিফ কেস হাতে নিয়ে চেয়ার ছাড়লেন ডাক্তার মাহফুজ রেজা। আবার বলছি, হয় বিদায় করে দিয়ে ওকে জানে বাঁচতে দাও, তা না হলে আমার প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করো ইমিডিয়েটলি। বন্ধু মাহফুজ রেজা বিদায় নিয়ে চলে যেতে চুরুট ধরাতে গিয়ে মেজর জেনারেল লক্ষ্য করলেন লাইটার ধরা হাতটা মৃদু মৃদু কাঁপছে তার। স্বস্তিসূচক ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল রিভলভিং চেয়ারটা ভারমুক্ত হওয়ার সময়। পায়চারি করলেন খানিকক্ষণ। কপালের পাশের একটা রগ তরাক তরাক করে লাফাচ্ছে। একসময় থামলেন জানালার সামনে। পর্দা সরিয়ে বাইরে তাকালেন তিনি। বিড়বিড় করে বললেন, ব্লাডি ফুল। গালাগালটা কাকে দিলেন বোঝা গেল না। এক হাতে স্টিয়ারিং, অপর হাতটা ঝকঝকে টয়োটা করোনার কাচ নামানো জানালার উপর। পাশের সিটের পিঠে ঝুলছে কোটটা, পরনে ব্লু ট্রাউজার, সাদা শার্ট, লাল টাই, চোখে পিরিচের মতো বড় সানগ্লাস, আঙুলের ফাঁকে ফিল্টার টিপড বিদেশি সিগারেট, ঠোঁটে শীষ, উৎফুল্ল চোখ মুখ। নতুন রোমাঞ্চের স্বাদ পাবার আশায় উন্মুখ মন। বিপদে ঝাঁপিয়ে পড়ার নেশাটা ধীরে ধীরে মাথা তুলছে সেই টেলিফোন পাবার পর থেকেই। অফিসে যাচ্ছে রানা, অনেক দিন পর। বুড়ো খোকার ডাক এসেছে। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স অফিসে আজকাল আর আসেই না রানা। চিফের নির্দেশ, ক্যামোফ্লেজটা বজায় থাক তোমার। সেজন্যই প্রাইভেট ডিটেকটিভ ফার্ম রানা এজেন্সিজ টিকে গেছে। সবাই জানে রানা এখন ব্যক্তিগত গোয়েন্দা সংস্থা গড়ে তুলতে ব্যস্ত। কোনো দিকে নজর দেবার সময় নেই, কিন্তু গোপনে ঠিকই একের পর এক কাজ করে চলেছে সে বিসিআই এর হয়ে। সর্বশেষ অ্যাসাইনমেন্টের পর দীর্ঘ 21 দিন ছুটি ভোগ করেছে ও। ছুটির সময়টা ঢাকাতেই ছিল সে বসের নির্দেশে। সন্দেহ ছিল ছুটিটা ক্যান্সেল করা হতে পারে, তাই ষষ্ঠ ইন্দ্রিয়কে মুহূর্তের জন্যও অসতর্ক হতে দেয়নি ও। কিন্তু না, ডাক আসেনি। একে একে কেটে গেছে আরও 24টি দিন। তারপর 45 দিনের মাথায় আজ। আচ্ছা, গত কদিনের খবরের কাগজে এমন কিছু ছিল নাকি যার সাথে ওকে আজ অফিসে ডেকে পাঠাবার কোনো সম্পর্ক থাকতে পারে? 1010 গরুকে হত্যা করা হয়েছে চামড়া চুরির লোভে। সাদত গেছেন তেল আবিবে। টোকিওতে তিমি প্রেমিকরা বিক্ষোভ প্রদর্শন করেছে। তিমি কমিশন প্রশান্ত মহাসাগরের 700 জায়গায় 1000 তিমি শিকারের অনুমতি দেয়। বারমুডায় 2 জনকে ফাঁসি দেবার পর কারফিউ জারি করা হয়েছে।
B-1 বোমারু বিমান উৎপাদন বন্ধ করার যে সিদ্ধান্ত প্রেসিডেন্ট কার্টার নিয়েছিলেন, কংগ্রেস তা নাকচ করে দিয়েছে। ভারত মহাসাগরে সৈন্য মোতায়েনের প্রশ্নে দুই পরাশক্তি সুইজারল্যান্ডের রাজধানীতে বৈঠকে মিলিত হয়েছে। আর্জেন্টিনা একটা সাবমেরিন পেয়েছে। পশ্চিম জার্মানির এই রহস্যময় বদান্যতায় কূটনৈতিক মহল বিস্মিত। গ্রানাডা উড়ন্ত শসার সম্পর্কে ব্যাপক অনুসন্ধান চালাবার জন্যে কুর্ট ওয়াল্ডহেইমের কাছে একটা খসড়া প্রস্তাব পাঠিয়েছে। না, প্রকাশিত খবরের সাথে কোনো যোগাযোগ আছে বলে মনে হয় না। হঠাৎ নজরে পড়ল গাড়ির পাশেই অফিস বিল্ডিং। রাস্তার সাথে চাকা ঘর্ষণের বিকট শব্দে চমকে উঠে একঝাঁক উড়ন্ত পায়রা ঝট করে দিক বদলে 7তলা বিল্ডিংটার আড়ালে চলে গেল। গাড়ির ঝাঁকুনি থামতে হাত বাড়িয়ে কোটটা নিয়ে দরজা খুলে নেমে পড়ল রানা। ডান হাতের দুটো আঙুল দিয়ে চশমার ফ্রেমটা ধরে রেখে নামালো সেটাকে। চারদিক দেখে নিল একবার অন্যমনস্কতার ভান করে। সানগ্লাসের ডাটি ধরে বন করে ঘোরাতে ঘোরাতে পা বাড়ালো। তারপর কোটটা ঝুলছে বাঁ হাতে। সিঁড়ির ধাপের সামনে দাঁড়ালো হঠাৎ। ঠোঁট থেকে সিগারেট নামিয়ে সেটাকে ফেললো একটা ধাপের উপর। জুতো দিয়ে মারিয়ে সেটাকে চ্যাপ্টা করে উঠে গেল বাকি 3টে ধাপ। দারোয়ানের লম্বা সসম্ভ্রম সালামের উত্তরে মাথা একটু কাত করে সুইং ডোর ঠেলে ভিতরে ঢুকে পড়ল। ঢোকার সময় কেন যেন সোহানার কথাটা মনে পড়ে গেল। কেমন যেন বদলে গেছে মেয়েটা। বড় হলরুমের একধারে সিঁড়ি, আরেক ধারে এলিভেটরটা। ফার্স্ট আওয়ারের ব্যস্ততা দুদিকেই। এরা সবাই 1তলা থেকে 5তলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন। আন্ডারগ্রাউন্ড এবং 6 ও 7তলার দুটো ফ্লোর নিয়ে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স। কোনো দিকে না তাকিয়ে গটগট করে একটা কোণার দিকে এগিয়ে বাঁক নিল রানা। পাশাপাশি দাঁড়িয়ে আছে মাথায় প্রাইভেট লেখা নিয়ে একটা এলিভেটর এবং শুভ্র কেশ নিয়ে এক্স মিলিটারি ম্যান হাসান। দেখেই বুটের সাথে বুট ঠুকে খটাস করে একটা ধারালো আওয়াজ করলো হাসান। পুরো নয়, দ্রুত ভঙ্গিতে হাফ স্যালুট করে শ্রদ্ধা ও সম্মান দেখিয়ে থাকে হাসান রানাকে। এজেন্টদের মধ্যে একমাত্র ওকেই। রানা জানে এই বয়সেও প্রচণ্ড শক্তি রয়েছে ওর শরীরে। খালি হাত, কিন্তু পোশাকের ভেতর লুকানো আছে ফায়ার আর্মস। ক্লিন শেভ, চকচকে পিতলের বোতাম লাগানো কড়া ভাঁজের খাকি ইউনিফর্ম। এই হাসলো, কিন্তু না, হাসছে না তো হাসান। ব্যাপার কি? এমন হয়নি তো কখনো। পকেটে হাত ঢুকিয়ে ইতস্তত করছে হাসান। সামনাসামনি গিয়ে দাঁড়ালো রানা। হাত রাখলো ওর কাঁধে। কিছু হয়েছে হাসান? ঠোঁট কামড়ে ধরে নিজেকে দমন করার চেষ্টা করলো সে, কিন্তু পারল না। টপ টপ কয়েক ফোঁটা পানি বেরিয়ে এলো ওর চোখ থেকে। দেশ থেকে খারাপ খবর এসেছে। খারাপ খবর। চোখ মুছে নিয়ে আর চোখে দেখে নিল হাসান রানাকে। মিথ্যে কথাগুলো গুছিয়ে নিল দ্রুত। ভাতিজাটার টিবি হয়েছে, বোধহয় বাঁচবে না। দূর বোকা, মৃদু হেসে বলল রানা। টিবিতে আজকাল কেউ মরে নাকি? ঠিকমতো চিকিৎসা আর সেবা যত্ন পেলে 3 মাসেই সেরে যাবে পুরোপুরি। ছুটি নিয়ে চলে যাও, ছেলেটাকে বোঝাও ভয়ের কিছু নেই। ছুটি চেয়েছো? না, চোখ মুছল হাসান। বসকে বলে ব্যবস্থা করে দিচ্ছি আমি। রানা জানে ভাইয়ের ছেলেকে অনেক যত্নে মানুষ করেছে নিঃসন্তান হাসান। পকেট থেকে মানিব্যাগ বের করে খুলল সেটা। 100 টাকার 3টে নোট বের করে হাসানের ব্রেস্ট পকেটে ঢুকিয়ে দিল। আমার চাঁদা, আরও লাগলে বলো। তোমার গ্রামের ঠিকানাটা রেখে যেও, কেমন? বোকার মতো চেয়ে রইল হাসান। প্যান্টের পকেট থেকে ওর হাতটা বেরুলো খানিক, কিন্তু ইতোমধ্যে রানা ঢুকে পড়েছে এলিভেটরের ভেতর। 6তলায় নামলো রানা এলিভেটর থেকে। সামনেই প্রশস্ত রিসেপশন হল। ঢুকতেই চোখাচোখি হলো ইলোরার ছোট বোন শ্রীমতী অজন্তার সাথে। লাল টিপ আঁকা কপাল থেকে আধ হাত উঁচু ফাঁপানো চুল, কানে ঝলমলে ঝুমকো, ঠোঁটে লিপস্টিক রাঙা হাসি। কি সৌভাগ্য! একদিন পর। ডাডা ভালো তো? গলা ছেড়ে খিলখিল করে হেসে উঠল অজন্তা। রানাকে দেখলে হয়, এই ব্যারামটা আক্রমণ করে ওকে। মনে আছে তো ইগলু খাওয়ানোর কথা? খুব ঠান্ডা। কাউন্টারের সামনে দাঁড়িয়ে চিন্তিতভাবে বলল রানা। কাঁধ ঝাঁকিয়ে চিন্তাটাকে ঝেড়ে ফেলে দিল তখনই। ঠিক আছে, ঠান্ডা দিয়েই শুরু করা যাক। খুব শীঘ্রই কোনো একদিন, তারপর দেখা যাবে। কি বলো? বরফের প্রতিক্রিয়া কিন্তু সবসময় শীতল নয়, বলল অজন্তা সপ্রতিভভাবে। তাও জানো? হাসল রানা। এই বয়সে? আচ্ছা খুকি।
কি? কক্ষনো না। কে বলল আমি? আমাকে খুকি বললে কিন্তু ভালো হবে না। ভালো হবে না তাই না? কিন্তু প্রমাণ আছে কোনো? খুকি যে নও তার প্রমাণ কি? প্রেম বোঝো? প্রশ্নটা শুনে একটু থতমত খেয়ে গেল অজন্তা। এই সুযোগে ঘুরে দাঁড়িয়ে পা বাড়ালো রানা। দরজার কাছে পৌঁছে থামলো। পিছন ফিরতেই দেখলো চেয়ে আছে অজন্তা। ওকে থামতে দেখে বলল, পরীক্ষা প্রার্থনীয়। হাসতে হাসতে করিডোরে বেরিয়ে এলো রানা। দুপাশে সারি সারি অফিস রুম। পর্দার ফাঁক দিয়ে কর্মব্যস্ততার টুকরো ছবি দেখতে দেখতে এগোলো রানা। কানে হেডফোন এঁটে বসে আছে 10-12 জন অপারেটর। টেবিলের উপর টেলিপ্রিন্টার, ওয়্যারলেস সেট, টিভি স্ক্রিন, ইন্টারকম, টেলিফোন, টাইপরাইটার, মিনি কম্পিউটার ইত্যাদি। দেয়ালে নানান ধরনের চার্ট আর ম্যাপ। শেষের 6টা রুম 6 জন এজেন্টের। এপাশে 3টে, ওপাশে 3টে। বাঁ হাতের সর্বশেষ রুমটা রানার, ডান পাশে প্রথমটাই সলিল সেনের। ভেতরে ঢুকে পড়ল রানা পর্দা সরিয়ে। ঢুকেই থমকে দাঁড়ালো। সলিলের প্রাইভেট সেক্রেটারি পপির ঠোঁট দুটো টেবিলের উপর পা ঝুলিয়ে বসে থাকা সলিলের মুখের দিকে এগোচ্ছিল বিপজ্জনক ভঙ্গিতে। চট করে সরে গেল। তবে রে, ডাকাতের মতো হুঙ্কার ছাড়ল সলিল। এক ধাক্কায় পপিকে সরিয়ে দিয়ে ক্যাঙারুর মতো লাফিয়ে পড়ল সে রানার সামনে। এগিয়ে আসছিল রানা, কাঁধের ধাক্কায় পিছিয়ে নিয়ে গেল ওকে সলিল কপা। আসলে পালিয়ে যাবার সুযোগ করে দিল পপিকে। দমকা বাতাসের মতো আঁচল উড়িয়ে বেরিয়ে গেল পপি দরজা দিয়ে। শালা পিপিং টম, খাচলত গেল না তোমার এখনো? বিসিআই অফিসে এসেছো শখের গোয়েন্দাগিরি ফলাতে। চেঁচিয়ে অফিস মাথায় তুলল সলিল। পিছিয়ে যাচ্ছে ধীরে ধীরে। রানার হাত দুটোর দিকে সেন দৃষ্টি রেখেছে ও। তুমি শালা আপদ, লম্বা সময়ের জন্য দূর হবে শুনে আনন্দে বগল বাজাচ্ছি, আর ঠিক সেই সময় পিছু হটতে গিয়ে কিসে যেন বেঁধে গেল পা। পর মুহূর্তে আছাড় খেয়ে পড়ল সলিল কার্পেটের উপর। রানাকে বাড়ানো পাটা টেনে নিতে দেখে বুঝলো ল্যাং খেয়েছে আসলে রানার। এগিয়ে গেল রানা, সলিলকে পাশ কাটিয়ে এগিয়ে বসলো রিভলভিং চেয়ারটায়। ওঠ, মৃদু কণ্ঠে কথাটা বলে টোকা দিয়ে কলিং বেল বাজালো। আজ তোদের বিয়ে। এমন জঘন্য অসামাজিক কাজ দেখে তো আর চুপ থাকা যায় না। কোমর ধরে চোখ মুখ বিকৃত করে উঠে দাঁড়াচ্ছে সলিল। তুই শালা রাস্তাঘাটে খুচরো প্রেম করে দেশটাকে নোংরা বানিয়ে ফেলেছিস, ভেবেছিস খবর রাখি না? পপি ঢুকলো রুমে। 2 কাপ চা, বলল সলিল দ্রুত। জলদি। পপি বেরিয়ে যেতেই 2 হাত জোর করে মাপ চাওয়ার ভঙ্গিতে টেবিলের সামনে দাঁড়ালো সলিল। দোস্ত, আর যাই করিস তোর পায়ে পড়ি, পপির কানে বিয়ের কথাটা তুলিস না। ঘাড়ে চেপে বসবে একেবারে। মাস কয়েক ধরে তাল তুলেছে বিয়ে করো বিয়ে করো। খুবই স্বাভাবিক, গার্জেন হিসেবে পপির ভালোটা তো আমাকে দেখতেই হবে। মুরব্বিয়ানার চালে ভুরু কুচকে বলল রানা। 2 হাতে নিজের কান ধরে ওঠবস করতে আরম্ভ করলো সলিল। 1, 2, 3। কাজ হবে না, গম্ভীর হয়ে বলল রানা। আজই বিয়ে। পর্দা সরিয়ে উকি দিল একটা বিরক্ত মুখ। কিসের এত হইচই? আরে বাপ, স্বয়ং বিসিআই। লম্বা এক কুর্নিশ করে ভিতরে ঢুকলো জাহেদ। টেবিলের এক কোনায় বসলো পা ঝুলিয়ে। ছো মেরে তুলে নিল সিগারেটের প্যাকেটটা। অপরাধটা কি ওর? বুড়ো আঙুল বাঁকা করে ঘাড়ের উপর দিয়ে পিছন দিকে দেখালো সলিলকে। কোনো দিকে তাকিয়ে সময় নষ্ট করছে না সে। দ্রুত উঠবস করে চলেছে চোখ বুজে। এক ভদ্রমহিলার সাথে অসামাজিক একটা কাজ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেছে, বলল রানা। মৌলভী ডেকে বিয়েটা এক্ষুনি পড়িয়ে দিতে চাই। তুই কি বলিস? মৌলভী ডাকতে হবে না, বলল জাহেদ। আলিফ বেতে সে জানা আছে আমার। কাছে টুপি নেই বটে, কিন্তু রুমাল দিয়ে কাজ চালিয়ে নেব। পালালো। ধর ধর। টেবিল থেকে লাফ দিয়ে ছুটল জাহেদ, কিন্তু তার আগেই ডাইভ দিয়ে সলিল বেরিয়ে গেছে করিডোরে। দুজনের পদশব্দ অস্পষ্ট হয়ে ওঠার আগেই গড়গড় করে উঠল ইন্টারকমটা। রানা। টক মিষ্টি ঝাল ইলোরার গলাটা, ভাবল রানা। অ্যাট ইয়োর সার্ভিস মাদমোয়াজেল। সলিলের রুমে কি করছো তুমি? চড়া গলা। সত্যি কথাটা বলবো? তার মানে আমার সাথে ঠাট্টা করছো নাকি? গলায় মিষ্টি বলতে কিছু নেই, শুধু টক আর ঝাল। হে হে, কি যে বলেন! গলাটা বিনয়ে বিকৃত করল রানা। আপনি হলেন গিয়ে স্পাই চূড়ামণির প্রাইভেট সেক্রেটারি। সে স্পর্ধা কোথায় যে ঠাট্টা করব? গলাটা বদলে গম্ভীর করল রানা। ভাবছিলাম এবার কি রকম অ্যাসাইনমেন্ট দিয়ে কোথায় পাঠাবেন বস। ছুটিতে, বলল ইলোরা। চিফ অপেক্ষা করছেন তোমার জন্য। বোতাম টিপে নিজের সেটটা অফ করে দিল ইলোরা। ইন্টারকমটার দিকে একদৃষ্টিতে চেয়ে 5 সেকেন্ড নিঃশব্দে বসে রইল রানা। ছুটি? কিন্তু তা কিভাবে সম্ভব?
45 দিন পর ডাক পড়েছে, আবার ছুটি দেবে বলে। না, ইলোরা ঠাট্টা করেছে। চেয়ার ছেড়ে উঠল, সিজদি দিতে বেরুলো করিডরে। দুদিকই ফাঁকা। সলিল সম্ভবত পপিকে নিয়ে ক্যাফেটেরিয়ায় ঢুকেছে। তাকে বোঝাবার চেষ্টা করছে মাটি ফুঁড়ে গজিয়ে ওঠা সুযোগটা নিয়ে বিয়ের জন্য চাপ দিলে ভবিষ্যৎ সুখের হবে না, ইত্যাদি। সিঁড়ি বেয়ে 7 তলায় উঠল রানা। কাঁচ দিয়ে ঘেরা ছোট্ট একটা চারকোনা জায়গা। ভেতরে ঢুকলো। মুখোমুখি আরও একটা দরজা। দরজার ওপারেই করিডোর। দরজাটার দুপাশে গ্রিক ভাস্কর্যের মতো দুটো সৈনিক মূর্তি দাঁড়িয়ে আছে। কি এক দৃঢ় প্রতিজ্ঞার ছাপ দুজনের মুখের চেহারায়। চোখের দৃষ্টিতে ইস্পাতের কাঠিন্য। মূর্তি দুটোর মাঝখানে গিয়ে দাঁড়ালো রানা। দুজোড়া হাত রানার মাথা থেকে পায়ের জুতো পর্যন্ত সার্চ করলো, অত্যন্ত দ্রুত এবং নিপুণভাবে। একযোগে আবার সিধে হয়ে দাঁড়ালো দুজন। ওকে। একবার এর দিকে আরেকবার ওর দিকে তাকালো রানা। শব্দটা কার মুখ থেকে যে বেরোয়, নাকি দুজন একই সাথে উচ্চারণ করে, এতদিন হয়ে গেল অথচ আজও রহস্যটা পরিষ্কার হলো না ওর কাছে। দরজা টপকে করিডোর ধরে এগোলো রানা। দুপাশের দরজাগুলোয় ভারী পর্দা ঝুলছে। ডান দিকের সব শেষটার সামনে দাঁড়ালো। পর্দা সরিয়ে ঢুকে পড়ল ভিতরে। চুম্বকের মতো দৃষ্টি টেনে নিল বিপরীত দিকের মস্ত সাউন্ডপ্রুফ দরজাটা। বন্ধ। চকচকে রূপলি হাতল থেকে ঠিকরে বেরুচ্ছে বৈদ্যুতিক আলোর প্রতিচ্ছটা। মেজর জেনারেলের চোখের দৃষ্টির মতোই ধারালো। 3 সেকেন্ড তাকিয়ে থাকার পর সংবিত ফিরল রানার। ফিরিয়ে নিল দৃষ্টি। প্রকাণ্ড রাজ্য নিয়ে বসে আছে ইলোরা একধারে। টকটকে লাল শিফন আর ব্লাউজ আগুনের মতো জড়িয়ে রেখেছে ওকে। ডেস্কের ওপর গোটা 6 লাল সাদা এবং কালো রঙের টেলিফোন। মৃদু কণ্ঠে কথা বলছে একটায়, কিন্তু ভুরু কোচকানো দৃষ্টি রানার দিকে। সামনে গিয়ে দাঁড়ালো রানা। সশব্দে নামিয়ে রাখলো ইলোরার রিসিভারটা। ফর্সা গোল হাতে ছোট্ট কালো স্ট্র্যাপের রিস্ট ওয়াচ। হাতটা লম্বা করে দিল সে মেজর জেনারেলের চেম্বারের দিকে। ওদিকে ইলোরা মৃদু হেসে বলল রানা, ফোনে তুমি বললে ছুটি। বলেছিলাম নাকি? একটা ফোনের রিসিভার তুলতে গিয়ে হাতটা শূন্যে রেখেই রানার দিকে তাকালো ইলোরা। কই, মনে পড়ছে না। কিছুটা প্রস্তুত হয়ে যেতে চাই, বলল রানা শান্তভাবে, কিন্তু কৌতূহলে ছটপট করছে বুকটা। শুধু যদি বলতে অ্যাসাইনমেন্টটা কী ধরনের। গালে আশ্চর্য সুন্দর টোল ফেলে ইলোরা বলল, বিলিভ মি, আগে থেকে বলে তোমার আনন্দটা মাটি করতে চাই না। তবে বি শিওর, এমন আরামের অ্যাসাইনমেন্ট এর আগে তুমি পাওনি। তোমার যেন জোড়া বাচ্চা হয়। আগামী বছরই যেন তোমার সব চুল পাক ধরে, চাঁদিতে টাক পড়ে, সামনের দুটো দাঁত যেন খসে যায়, ঘুমের মধ্যে খাত থেকে পড়ে গিয়ে, ইত্যাদি অভিশাপ দিতে দিতে এগোলো রানা রূপালী হাতলওয়ালা দরজার দিকে। যে অ্যাসাইনমেন্টে অ্যাকশন নেই, দৌড়ঝাঁপ নেই, ঝুঁকি নেই, সে অ্যাসাইনমেন্ট মোটেই পছন্দ নয় ওর। কথাটা জানে ইলোরা। মে আই কাম ইন স্যার? দরজাটা সামান্য ফাঁক করল রানা। জলদ গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কাম ইন। কবাট উন্মুক্ত করে ভিতরে ঢুকে রানা দেখল ঘন ঘন চুরুটে টান মেরে মুখের সামনে সাদা ধোয়ার দেয়াল তুলে রেখেছেন চিফ। ধোয়ার ভিতর জলজল করছে চোখের মণি। সরাসরি কাঁচা পাকা ভুরু কুচকে চেয়ে আছেন বৃদ্ধ রানার দিকে। এ ধরনের অস্বস্তিকর আক্রমণের জন্য প্রস্তুত ছিল না রানা। এসো শব্দটা উচ্চারিত না হওয়া পর্যন্ত পা বাড়াবার শক্তি পেল না ও। দরজার কাছ থেকে গুনে গুনে 6 পা ফেলে ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালো রানা। চোখের দৃষ্টি অবনত, কিন্তু শরীরের প্রতিটি রোমকূপ অনুভব করছে চিফের সেন দৃষ্টির স্পর্শ। বসো। চিফের গলা অদ্ভুত মোলায়েম লাগলো কানে। চমকে উঠল। সেই অন্তর্ভেদী দৃষ্টিতেই চেয়ে আছেন বৃদ্ধ। রানার চমকে ওঠাটা দেখে ভাবছেন, মাহফুজি তাহলে রাইট। ভয়ে সিটিয়ে থাকে ও সবসময়, বিশেষ করে তোমার সামনে। কথাটা তাহলে মিথ্যে নয়। আর চোখে দেখছিল রানা। অ্যাস্ট্রেতে চুরুট গুজে দিতে গিয়ে গুঁড়ো গুঁড়ো ছাই ছড়াচ্ছেন বৃদ্ধ ডেস্কের ওপর। ব্যাপার কি? চোখ ফেরাতে পারছেন না কেন ওর দিক থেকে? অস্বস্তিতে আড়ষ্ট কাঠের পুতুলের মতো বসে ভাবছে রানা। দেখলো অ্যাস্ট্রের কাছ থেকে চিফের হাতটা চলে গেল ইন্টারকমের বোতামে।
ঠিক তখনই চোখে পড়ল 3টে আস্ত থান ইটের সমান রেকর্ড বুকটা। ঢোক গিলল রানা। ওর রেকর্ড বুক সামনে নিয়ে বসে আছে কেন বুড়ো? পেন্সিল গোজা রয়েছে বুকটার এক জায়গায়, তার মানে পড়ছিল খানেক আগে। ইলোরা 2 কাপ চা, বললেন মেজর জেনারেল। কেউ অ্যাপয়েন্টমেন্ট চাইলে বলে দেবে টপ সিক্রেট মিটিংয়ে আছি, দেখা হবে না। চা চা নিজের পায়ে চিমটি কাটার ব্যথাটা নিঃশব্দে হজম করলো রানা। ঢুকছে না কিছু মাথায়। টপ সিক্রেট মিটিং, তারই বা কী মানে? আরে ওটা কি? বেরসিক বুড়োর টেবিলে ফ্লাওয়ার ভাস, তাতে ফুল। কি ফুল ওগুলো? নেবে একটা, জানতে চাইলেন চিফ। পাতাসহ ছিঁড়লেন একটা ফুল, বাড়িয়ে দিলেন রানার দিকে। নীল গোলাপ, বাটন হলে লাগাতে পারো। মাত্র 1 সেকেন্ডে 3টা চিনতে খেলে গেল রানার মাথায়। পাগলের কামড় নাকি বিষাক্ত। আমার কি ছুটে পালিয়ে যাওয়া উচিত এই মুহূর্তে? পাগল যে হননি তা বোঝার জন্যে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করে দেখব। রাহাত খানের ছদ্মবেশ নিয়ে এ অন্য কোনো লোক নয় তো? ফুলটা নেবার জন্যে হাত বাড়ালো রানা। রাহাত খান লক্ষ্য করলেন হাতটা কাঁপছে ওর। গম্ভীর হলেন তিনি। রোগটা রানাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে ভাবলেন। রানা অমন মুখ বিকৃত করে কি ব্যথা চাপবার চেষ্টা করছে বুঝতে পারলেন না। চিমটি কাটছে না কি ও নিজেকে? ঠিক তাই, খুবই অশুভ লক্ষণ। রেকর্ডটা বুকটা খুললেন তিনি। তোমার হবিগুলোর উপর চোখ বুলাচ্ছিলাম, বললেন হালকা সুরে, গল্প শুরু করার ভঙ্গিতে। দেখলাম 2টো শখ ছিল তোমার ছোটবেলায়, একটা পাহাড়ে জঙ্গলে ঘোরা আর একটা সমুদ্র ভ্রমণ। মুখ তুলে রানার দিকে তাকালেন। চোখে প্রশ্ন দেখে রানা ঢোক গিলল। জি স্যার। এখনও কি তোমার কাছে আগের সেই আবেদন আছে হবি দুটোর? আছে স্যার, নির্ভেজাল সত্য প্রকাশ করল রানা। কিন্তু দুটোর মধ্যে প্রিয় কোনটা? দুটোই সমান প্রিয় হতে পারে না। দুটোর মধ্যে একটিকে বেছে নিতে বললে কোনটিকে বেছে নেবে তুমি? সমুদ্রের প্রতি চিফের দুর্বলতার কথা জানা আছে রানার, কিন্তু সে কথা ভেবে যে উত্তরটা দিল তা নয়। সমুদ্র স্যার, সমুদ্রকে বেছে নেব আমি। ছোটবেলায় এই শখ দুটো আমারও ছিল, বললেন মেজর জেনারেল। কিন্তু দুটোর মধ্যে একটিকে বেছে নিতে হলে আমিও বেছে নিতাম সমুদ্রকে। সমুদ্র রহস্যের তুলনা হয় না, কি বলো? সমুদ্র ভ্রমণে হঠাৎ করে অনেক কিছু আবিষ্কারের সম্ভাবনা আছে, কখনো ভেবে দেখেছ? মাথা ঝাঁকালো রানা। অনেক দ্বীপ আছে স্যার, বলল, এখনো আবিষ্কার হয়নি। সমুদ্র সংক্রান্ত বিষয়ে লেখাপড়া ছিল কিছু তোমার? সামান্য স্যার, বলল রানা। সময় পেলে এখনো কিছু কিছু পড়ি। দুর্বোধ্য, প্রায় অবিশ্বাস্য লাগছে চিফের আচরণ। সমুদ্রের ব্যাপারে বৃদ্ধকে ম্যানিয়াক বলা যায়, এমনই উৎসাহী তিনি। এ কথা ঠিক। তার ইস্পাত কঠিন আর ঘন মেঘের মতো পুরু ব্যক্তিত্বের আচ্ছাদনটা এর আগেও 2-1বার কিঞ্চিত ঢিলেঢালা হতে দেখেছে রানা। সেও এই সমুদ্র প্রসঙ্গে। কিন্তু তাই বলে চুটিয়ে গল্প করার এই ভঙ্গিতে কখনো তো তিনি আলাপ করেননি। টপ সিক্রেট মিটিং নিশ্চয়ই বলে না একে। শুধু দ্বীপ নয়, বললেন রাহাত খান রানার চোখে চোখ রেখে। আবিষ্কার করার মতো আরও অনেক কিছু আছে সাগরে। স্রোতের কথাই ধরো না। ইয়েস স্যার, প্রায় সব ভুলে উৎসাহিত হয়ে উঠছে রানা ক্রমশ। যেমন অ্যালব্যাট্রস ফুট। তুমি জানো? উজ্জ্বল হয়ে উঠল বৃদ্ধের চোখ মুখ। আগ্রহের আতিশয্যে আধ ইঞ্চি ঝুঁকে এলেন তিনি রানার দিকে। অ্যালব্যাট্রস ফুটের কথাও জানো তুমি? সলজ্জভাবে একটু হাসল রানা। সাউথ আটলান্টিক মহাসাগর সম্পর্কে আমি বিশেষভাবে উৎসাহী স্যার। অনেকগুলো সি মিস্ট্রিজ রয়েছে ওদিকে। বভেট আইল্যান্ড, থম্পসন আইল্যান্ড, অ্যালব্যাট্রস ফুট, সাউথ শেটল্যান্ড দ্বীপপুঞ্জ, ড্রেকস প্যাসেজ, সাউথ জর্জিয়া, ট্রিস্টান ডা চানহা। মেজর জেনারেল ডেস্কের সুইচবোর্ডের দিকে হাত বাড়িয়ে ঝাপটা মারলেন। রানার বাঁ দিকের গোটা দেয়ালটা আলোকিত হয়ে উঠল। ঘাড় ফেরাতেই দক্ষিণ আটলান্টিক মহাসাগরকে দেখতে পেল। চেয়ারের পেছন দিকে দেয়ালে ঠেস দিয়ে রাখা অ্যালুমিনিয়ামের একটা ভাঁজ করা চ্যাপ্টা স্টিক তুলে নিলেন বৃদ্ধ। বোতাম টিপতেই সরাত করে 5 হাত লম্বা হয়ে গেল সেটা। ছুচালো মাথাটা দিয়ে ম্যাপের নির্দিষ্ট একটা জায়গা চিহ্নিত করলেন তিনি। এই হলো সাউথ আফ্রিকা। স্টিকটা সরালেন ম্যাপের বিপরীত দিকে। আর এই হলো সাউথ আমেরিকা। 2 মহাদেশের মাঝখানে এই হলো ট্রিস্টান ডা চানহা। অ্যালব্যাট্রস ফুটের একটা প্রং এদিকেই। শেষের কথাটা এত জোর দিয়ে কেন বললেন চিফ বুঝল না রানা। অ্যালব্যাট্রস ফুট আজও কিংবদন্তি হয়েই আছে।
কেউ আবিষ্কার করতে পারেনি স্রোতটা। ম্যাপের নিচের দিকে অ্যান্টার্কটিকার খানিক উপরে স্টিকটা নামিয়ে আনলেন রাহাত খান। এই হলো বভেট আইল্যান্ড। এর আশেপাশেই কোথাও আছে থমসন আইল্যান্ড। 2-3 জন মাত্র চাক্ষুষ করেছে এই দ্বীপটাকে, কিন্তু আবার সেটা হারিয়ে গেছে। অ্যালব্যাট্রস ফুটের দ্বিতীয় ভেইন সম্ভবত ওদিকেই। কি জানো তুমি থমসন আইল্যান্ড সম্পর্কে? জানি মানে, ঢোক গিলল রানা। থমসনস পজিশন ইজ ওয়ান অফ দি গ্রেট মিস্ট্রিজ অফ দ্য সি, স্যার। আর অ্যালব্যাট্রস ফুট ওয়ান অফ দি গ্রেটেস্ট মিস্ট্রিজ অফ দ্য সি। নক করে চায় ট্রে নিয়ে চেম্বারে ঢুকলো ইলোরা, গনগনে আগুনের মতো। যতক্ষণ রইল ইলোরা, সামনে ধোয়ার দেয়াল তুলে দিয়ে তার আড়ালে রহস্য হয়ে রইলেন মেজর জেনারেল। দরজা আবার বন্ধ হতেই রানার পিলে চমকে দিলেন তিনি। তোমাকে আমি ঈর্ষা করি, কথাটা বলেই সংশোধন করলেন নিজেকে। তোমার মতো বয়স যাদের, মানে ঈর্ষা করি আমি তারুণ্যকে। চোখ বুজে বাঁচাও বাঁচাও, মেরে ফেললো ইত্যাদি বলে চিৎকার করতে করতে ছুটে পালিয়ে যাবার চেষ্টা করবে কিনা দ্রুত ভাবতে লাগলো আবার রানা। ইচ্ছা হয় অ্যালব্যাট্রস ফুট রিডিসকভার করি, বললেন রাহাত খান। রিডিসকভার করি থমসন আইল্যান্ড, কিন্তু সে বয়স আর আমার নেই। অথচ মেজর জেনারেলের হঠাৎ কী হলো বুঝতে না পেরে বোকার মতো চেয়ে রইল রানা। ঠোঁট দুটো মৃদু মৃদু কাঁপছে তার। চোখের দৃষ্টি একটু যেন ঘোলাটে হয়ে উঠেছে, পরিষ্কার ধরতে পারছে না রানা। কণ্ঠস্বরটা সামান্য কাঁপা কাঁপা, আবেগে ভারী। অথচ গলহার্ডিকে কথা দিয়েছিলাম আমি আবার যাব, আমি না পারলে পাঠাবো আমার ছেলেকে। রানা, বৃদ্ধ সাগ্রহে ঝুঁকে পড়লেন ওর দিকে। আমি পারিনি, আর যেতে পারবও না। তুমি যাবে, রিডিসকভার করবে অ্যালব্যাট্রস ফুটের দ্বিতীয় পরং আর ওই থমসন আইল্যান্ড। যেতে যদি পারি, যাওয়া যদি সম্ভব হয়, সে তো আমার 14 পুরুষের সৌভাগ্য, ভাবল রানা। কিন্তু এতই কি সহজ? শত শত অভিযান যেখানে ব্যর্থ হয়েছে, আমি সেখানে। খচ করে বৃদ্ধ প্রশ্নটা। রিডিসকভার বলছেন কেন চিফ? স্যার, ঢোক গিলল রানা। রিডিসকভার করার কথা বলছিলেন, কিন্তু আমি যতদূর জানি সেই পুরাতন, অর্থাৎ সমূর্তি ধারণ করলেন বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের চিফ মেজর জেনারেল রাহাত খান। কাঁচা পাকা ভুরুর কুঞ্চন, গম্ভীর থমথমে মুখাবয়ব, সেই জলদ গম্ভীর কণ্ঠস্বর। দেখে শুনে বিশ্বাস করা কঠিন এই ব্যক্তি খানিক আগে আবেগে কাঁপছিলেন। ট্রিস্টান ডা চানহার কাছে অ্যালব্যাট্রস ফুটের একটা প্রং আবিষ্কার করেছিলাম আমি। থমসন আইল্যান্ড যে 2-3 জন মানুষ সচক্ষে দেখেছে, তাদের মধ্যে আমিও একজন। কিন্তু সে অন্য গল্প। যেন এ প্রসঙ্গে আর কিছু বলার নেই। নিভে যাওয়া চুরুটে আগুন ধরিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরলেন, আবার সেই ধোয়ার দেয়াল তুলে দিলেন দুজনের মাঝখানে। কিন্তু ঘন ভুরুর শেডের নিচে অক্ষিগোলকে ওত পেতে বসে আছে ত্রিকালদর্শী 2 মণি। রানার প্রতি পলের ছবি তুলে নিচ্ছে। সিগারটা টাক করলেন তিনি রানার কপাল বরাবর। যাবে তুমি? চিফ অ্যালব্যাট্রস ফুট আবিষ্কার করেছেন, থমসন আইল্যান্ড দেখেছেন। হজম করতে পারেনি তখনও তথ্যগুলো রানা। প্রশ্ন করে সবটা যে জানার চেষ্টা করবে, অতটা সাহস হলো না ওর। প্রসঙ্গটার ইতি ঘটিয়েছেন চতুর বুড়ো, নেহাতি স্পষ্ট আনুষ্ঠানিক ভাষায়। আপাদমস্তক আস্ত একটা রহস্য এই বুড়ো। ছিটেফোঁটা জানার একটা সুযোগ কাছাকাছি এসেও হাতছাড়া হয়ে গেল বুঝতে পেরে নিরাশ হলো একটু। কিন্তু সেই মুহূর্তে যাবার কথায় নেচে উঠল মনটা। 4 তলা উঁচু ঢেউয়ের মাথায় চড়ে আটলান্টিকের দূর প্রান্তে, যেখানে আকাশ ঝুঁকে পড়েছে সাগরের গায়ে, মোহমুগ্ধ চোখে দেখে নিল রানা 3 সেকেন্ড ধরে। কি এক অদম্য উত্তেজনায় কাঁপতে থাকলো বুকটা। ওখানে আসলে কোনো কাজে পাঠাচ্ছে ওকে বুড়ো? উৎসাহে উদ্দীপ্ত হয়ে উঠল। ইয়েস স্যার, রীতি মোতাবেক এইবার বিদায় দিতে হবে, ভাবল রানা। আনুষঙ্গিক ব্যাপারগুলো ওকে হয়তো জেনে নিতে হবে সোহেল বা ঊর্ধ্বতন আর কোনো অফিসারের কাছ থেকে। আরও খানিক সময় বুড়োর সান্নিধ্যে কিভাবে থাকা যায় দ্রুত ভাবতে শুরু করলো। স্যার, আমি কি পারবো অ্যালব্যাট্রস ফুট আর থমসন আইল্যান্ড আবিষ্কার করতে? যতদূর জানি অসংখ্য অভিযান একের পর এক ব্যর্থ হয়েছে বলেই তো সাফল্যের জন্য নতুন করে একজনের যাওয়া দরকার। অসন্তুষ্ট বাঘের মতো গড় গড় করে উঠলেন মেজর জেনারেল। থমসনকে 1825 সালে জর্জ নরিস আবিষ্কার করতে পেরেছিল। ওর 68 বছর পর ফুলার দ্বীপটাকে চাক্ষুষ করে। তার 53 বছর পর আমি বাই চান্স দেখতে পাই। তুমি কেন পারবে না?
পারবো স্যার, ভয়ে ভয়ে অর্থাৎ বুড়োর মেজাজ ঠান্ডা করার জন্য নয়, নিজের প্রতি দৃঢ় বিশ্বাসে উজ্জীবিত হয়ে উঠল রানা। মনে হচ্ছে পারবো আমি। পারতে হবে একা, বললেন রাহাত খান শর্ত আরোপ করে। থমসন আইল্যান্ডে কাউকে সাথে নিয়ে যেতে পারবে না তুমি। একা? এ কেমন উদ্ভট আবদার, ভাবছে রানা। থমসন আইল্যান্ড সেন্ট মার্টিন না আন্দামান যে সেখানে একা যেতে চেষ্টা করলে যাওয়া সম্ভব? কিন্তু কেন স্যার, কেন তা তুমি জানতে পারবে নিজেই, বললেন মেজর জেনারেল এস্টেতে চুরুট গুজে দিতে দিতে। যদি কখনো থমসন আইল্যান্ডে গিয়ে পৌঁছতে পারো তাহলেই জানতে পারবে। কিন্তু স্যার, প্রতিবাদ করে কিছু বলতে চাইছে রানা। বাধা দিলেন মেজর জেনারেল। 1 বছরের ছুটি দেয়া হচ্ছে তোমাকে, দরখাস্তটা আজই টাইপ করে পাঠিয়ে দিও। আর 5টা সাধারণ কথার সুরে শুরু করলেন তিনি। কোনো রকম পূর্বাভাস না দিয়ে ছ্যাদ করে উঠল বুক। 1 বছরের ছুটি স্যার, চোখ কপালে উঠল রানার। ডাক্তার মাহফুজ তোমাকে পরীক্ষা করে রায় দিয়েছেন, মেজর জেনারেল তার স্বভাবসিদ্ধ ভারী গলায় গাম্ভীর্যের সাথে বলে চললেন, রানার বিস্ময়বোধকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে। নার্ভাস ফ্যাটিগে ভুগছো তুমি। তার রিপোর্টে বলেছেন হাওয়া বদল দরকার, তাই 1 বছরের ছুটি দেয়া হচ্ছে তোমাকে। তোমার পছন্দ মতো যে কোনো একটা হবিকে বেছে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারো তুমি। রানার মনে হলো আসল কথাটা গোপন করার জন্যে চিফ ওর দিকে কটমট করে চেয়ে আছেন। আর কোনো প্রশ্ন? 1 বছরের ছুটি, ঢোক গিলল রানা। দুদিকের জুলফি বেয়ে ঘামের ধারা নামতে শুরু করে দিয়েছে। হোয়াট ইজ দিস? দ্রুত ভাবতে চেষ্টা করছে ও। ডাক্তার মাহফুজের 7 দিনব্যাপী পরীক্ষা, রিপোর্ট, প্রেসক্রিপশন, অস্বাভাবিক লম্বা ছুটি। তবে কি মুহূর্তের জন্য মাথাটা ঘুরে গেল রানার। তবে কি বের করে দেয়া হচ্ছে ওকে বিসিআই থেকে? ডাক্তার কি আমাকে চাকরি করার অযোগ্য বলে ঘোষণা করেছেন স্যার? চেহারা বদলে গিয়ে উদ্বেগের ছায়া পড়ল রাহাত খানের মুখে। ডাক্তারের আরেকটা কথা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে, ভাবলেন তিনি। সরল কথার উল্টো অর্থ করা নার্ভাস ফ্যাটিগের এটাও একটা লক্ষণ। উদ্বেগের ছায়া মুছে ফেললেন তিনি মুখ থেকে। বিরক্ত দৃষ্টিতে চেয়ে রইলেন সেকেন্ড রানার দিকে। ভুল বুঝছো তুমি, রেগে উঠতে চাইছেন বৃদ্ধ। কিন্তু রানার মানসিক অবস্থার কথা ভেবে নিজেকে সামনে রাখছেন অতি কষ্টে। তুমি ক্লান্ত, তোমার পরিপূর্ণ বিশ্রাম দরকার। ডাক্তার মাহফুজের ধারণা ঘরের কোণে শুয়ে বসে থাকার চেয়ে পছন্দসই কোনো হবি নিয়ে দৌড়ঝাঁপ করলে দ্রুত সেরে উঠবে তুমি, বছর খানেকের মধ্যেই। কিন্তু স্যার, আমি নিজেকে অসুস্থ বা ক্লান্ত মনে করছি না। চেষ্টা সত্ত্বেও স্বরের কম্পনটা রোধ করতে পারল না রানা। ঘামে ভিজে ওঠা হাত দুটো দিয়ে ডেস্কের কিনার চেপে ধরেছে ও। আতকে উঠলেন বৃদ্ধ মনে মনে। সবাই ভাবলেন রোগটা সারবে তো। ডাক্তার মাহফুজ ফিজিক্যালি ঠিক অসুস্থ বলেননি তোমাকে। নিজেকে আমি মেন্টাল কেস বলেও মনে করি না স্যার। নো, নট দ্যাট। তাহলে হাওয়া বদল, পুরো 1 বছর ছুটি, এসব কি, কেন? বেয়াদব হয়ে উঠবে রানা ধীরে ধীরে। তর্ক করার প্রবৃত্তি দেখা দেবে ওর মধ্যে। ডাক্তার মাহফুজ বলেছিলেন দ্বিতীয়বার ফোনে আলাপ করার সময়। মনে পড়ল রাহাত খানের। থমকে গেছেন তিনি রানার আচরণে। এত তাড়াতাড়ি এই রোগ এমন সাংঘাতিক পর্যায়ে পৌঁছে গেছে স্বপ্নেও ভাবেননি। নিঃশব্দে চেয়ে থাকলেন তিনি রানার দিকে। ছুটি নিয়ে আটলান্টিকে যাব, এটা কি একটা অ্যাসাইনমেন্ট স্যার? না, বললেন রাহাত খান অস্বাভাবিক শান্ত অথচ গম্ভীর গলায়। ছুটি ছুটি, এর সাথে কাজের কোনো সম্পর্ক নেই। তুমি এখন যেতে পারো। নির্দেশটা অমান্য করে সে সাহস সম্ভবত খোদ আজরাইলেরও নেই। কথাটা উপলব্ধি করে আর বসে থাকতে পারল না রানা। বাহ, কি সুন্দর! বস প্রেজেন্টেশন দিলেন বুঝি? রানার হাতের নীল গোলাপটার দিকে তাকিয়ে বলল ইলোরা। তারপর তাকালো রানার মুখের দিকে। আমার প্রেজেন্টেশন কিন্তু মোটেই দুর্লভ নয়। ঢাকার প্রখ্যাত এক টেইলারিং শপের লেবেল ছাটা বড় একটা বাক্স বাড়িয়ে দিল সে রানার দিকে। ইলোরা বলতে গোলাপটা সম্বন্ধে সচেতন হলো রানা। আসলে কিভাবে চেয়ার ত্যাগ করেছে, ঘুরে দাঁড়িয়েছে, পা ফেলে ফেলে দরজা পর্যন্ত এসেছে, নব ধরে কবাট উন্মুক্ত করেছে, তারপর বেরিয়ে এসেছে চেম্বার থেকে, কিছুই এখন আর মনে করতে পারছে না ও। চেম্বারের বাইরে পা দিতেই চারদিক থেকে ঘিরে ধরেছে ওকে একটা হাহাকার ধ্বনি। নিঃস্ব, শূন্য লাগছে নিজেকে রানার। বারবার প্রশ্ন করছে নিজেকে, এতটা নির্মম হতে পারল চিফ রাহাত খান? অবাঞ্ছিত কুকুরের মতো লাথি মেরে বের করে দিল ওকে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের সাথে। এতদিনের পুরনো সম্পর্ক এক মুহূর্তে ছিন্ন হয়ে গেল ডাক্তারের এক কলমের খোঁচায়। শুনেছিল শারীরিক কোনো ত্রুটি ধরা পড়লে ডেস্ক ওয়ার্ক দিয়ে বসিয়ে দেওয়া হয় এজেন্টদেরকে।
ওর জন্যে সেরকম কোনো ব্যবস্থাও করা গেল না। সরাসরি কিক আউট করলো। দু চোখে জল এসে গেল ওর, কিন্তু সামনে নিল নিজেকে ভেঙে পড়া থেকে। রাহাত খান তাহলে ফুলটা অকারণে দেননি। এটা তার তরফ থেকে বিদায় উপলক্ষে উপহার। পাছার উপর কষে একটা লাথি, তার সাথে একটা নীল গোলাপ। ঠোঁট বাঁকা করে হাসতে গিয়ে পারল না রানা। কান্নার নামান্তর হয়ে দাঁড়ালো চেষ্টাটা। কি আছে এতে? স্যুট আছে জেনেও প্রশ্নটা করে হাত বাড়িয়ে বাক্সটা নিল রানা। খুলেই দেখতে পাবে, হাসলো ইলোরা। রংটা পছন্দ হলো কিনা জানিও কিন্তু। নিজেকে কন্ট্রোলে আনার জন্যে প্রাণপণ চেষ্টা করছে রানা, সেই সাথে ভাবছে দ্রুত। ছুটিটা আসলে প্রলেপ, কাল থেকে অফিসে এসো না। তোমার চাকরি নেই, কথাটা বলতে পারেননি লজ্জার মাথাকে। হাজার হোক অতি পুরাতন ভৃত্য। ইলোরাকে না, কাউকে জিজ্ঞেস করার কিছু মানে হয় না, পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছেন রাহাত খান। তুমি এ চাকরি করার জন্যে আনফিট। 1 বছরের ছুটি দিয়ে দেওয়া হলো, ফিরে এলে আবার মেডিকেল এক্সামিনেশন, তারপর হয় বসিয়ে দেওয়া হবে ওকে ডেস্কে, নয়তো জানিয়ে দেবে ইওর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড। এরকম হতে দেখেছে রানা আগে। ওর ভাগ্যে যে আকাশ ভেঙে নেমে আসবে এই সিদ্ধান্ত কোনো দিন কল্পনাও করতে পারেনি সে। এভাবে বিদায়ের কথা স্বপ্নেও ভাবেনি কোনো দিন। না, কিছু জিজ্ঞেস করে কাউকে অস্বস্তিতে ফেলার কোনো মানে হয় না। জিজ্ঞেস করলেও করুণাবশত সবাই বোঝাবার চেষ্টা করবে, সান্ত্বনা দেবে, বলবে ভুল বুঝছো তুমি, আসলে এটা ছুটি ছাড়া আর কিছুই নয়। কিন্তু সোহেলের কাছে যাবেও ছুটির ব্যাখ্যা চাইতে নয়, জানতে যাবে কেন সে আগে খবরটা জানায়নি ওকে। এইটুকু উপকার কি সে করতে পারতো না? এরই নাম কি বন্ধুত্ব? যাচ্ছ? ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে এগোতে দেখে রানাকে বলল ইলোরা, উইশ ইউ গুড লাক রানা, সুস্থ হয়ে ফিরে এসো আবার, এই কামনা করি। পিঠের উপর চাবুকের বাড়ির মতো লাগলো কথাটা। সব সন্দেহের নিরসন হয়ে গেল। সবাই জানে ও একটা অচল আধুলি, এসপিওনাজে যার এখন কোনো স্থান নেই। লাথি খাওয়া নেড়ি কুকুরের মতো করিডোরে বেরিয়ে এলো রানা। আশপাশেই ওত পেতেছিল গোলাম সারোয়ার। আন্তরিক হাসিতে উদ্ভাসিত মুখ নিয়ে মেদবহুল দেহটা দোলাতে দোলাতে সামনাসামনি এসে দাঁড়ালো। কবে রওনা হচ্ছেন? আমাদের কথা মনে থাকবে তো শেষ পর্যন্ত? ভুলে যাবেন সেটি কিন্তু হতে দিচ্ছি না। সামান্য এই স্মৃতিচিহ্নটা থাক আপনার কাছে স্যার, যাতে লেখার সময় মনে পড়ে আমাদের কথা। বলতে বলতে রানার শার্টের পকেটে একটা পার্কার 61 আটকে দিল সে। না, ভুলবো কেন? দাঁত বের করে হাসতে গিয়ে দাঁত বেরুলো, কিন্তু হাসি ফুটলো না রানার মুখে। তোমাদের সবাইকে মনে রাখবো আমি, শুধু একজনকে ছাড়া। মনে মনে প্রতিজ্ঞার মতো করে বলল রানা। রাহাত খানের মতো স্বার্থপর লোককে যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই মঙ্গল। ধন্যবাদ। পা বাড়ালো রানা দ্রুত। কাউকে অস্বস্তিতে ফেলতে চায় না ও। ভারী পর্দা সরিয়ে ভেতরে ঢুকলো রানা। ঝড় ঢুকলো যেন। অত্যন্ত ব্যস্ত সোহেল। 3-4টে খোলা ফাইল সামনে, 8টা ফোনের 4টেই ক্রাডল থেকে নামিয়ে রেখেছে মাত্রাতিরিক্ত ডিস্টারবেন্স থেকে রক্ষা পাওয়ার জন্যে। 2টো ফোনে কথা বলছে সে একসাথে। রানাকে দেখে দুটোই নামিয়ে রাখলো বিরক্তির সাথে। হুমন্দির পো, আইসো ঘন্টা 3 হয়ে গেল, খবর লো নাকে? সহজে বলল সোহেল। ফোন করে ডাকবো ভাবছিলাম এখনই। চিফের কাছ থেকে হয়ে এসেছিস? কি দিল রে তোকে? ওহো, ভুলেই গেছি। ডেস্ক থেকে একটা চকচকে কালো অ্যাটাচি কেস তুলে বাড়িয়ে দিল রানার দিকে। তুই তো জানিস তোকে ছাড়া কেনাকাটা করতে গিয়ে বোকার মতো খালি হাতে ফিরে আসি আমি। একা পছন্দ করে কিছুই কিনতে পারি না, কিন্তু এবার তোকে নিয়ে যাই কিভাবে? জিনিসটা যখন তোকেই প্রেজেন্ট করব। তাছাড়া তোকে পাবোই বা কোথায়? তাই একে একে দিয়ে ছোট ছোট কয়েকটা জিনিস কিনেছি, খুলে দেখ। যন্ত্রচালিতের মতো অ্যাটাচি কেসটা খুলল রানা। সারি সারি সাজানো রয়েছে অনেকগুলো জিনিস, প্রত্যেকটি দামি এবং অত্যন্ত শৌখিন। ফিলিপস ইলেকট্রিক রেজার, জেইস আইকন বিনকিউলার, পোলারয়েড সানগ্লাস থেকে শুরু করে রবীন্দ্রনাথের সঞ্চয়িতা, ইলেকট্রনিক গ্যাস লাইটার, একজোড়া ব্রাইলন টোবাকো পাইপ, দু তিন তামাক, আরও অনেক কিছু। চোখ বুলিয়ে দেখে বন্ধ করলো রানা ডালাটা। সোহেল, তোকে একটা প্রশ্ন করতে চাই আমি। রানা গলার স্বর শুনে চমকে উঠেছে সোহেল। কি প্রশ্ন? তোর শরীর ভালো তো রে? প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না রানা। তুই তো অন্তত খবরটা দিতে পারতিস আমাকে আগে। হঠাৎ ডেকে পাঠিয়ে এইরকম কুকুরের মতো তাড়িয়ে দেবে জানলে। রানা বিস্ময়ে আওয়াজ বেরোতে চাইছে না সোহেলের গলা থেকে। এসব কি বলছিস তুই? কে তোকে তাড়িয়ে দিচ্ছে? ও মাই গড, সম্পূর্ণ ব্যাপারটা তুই ভুল বুঝছিস। থাম সোহেল, চাপা স্বরে গর্জে উঠল রানা। আমাকে ভুল বোঝাবার চেষ্টা করিস না। ছুটিটা যে আসলে চাকরি থেকে বহিষ্কারের প্রাথমিক পদক্ষেপ,
এ আমাদের বুড়ো দারোয়ান হাসানও বুঝবে। হঠাৎ হাসানের কথা মনে পড়ে যেতে একটু থমকালো রানা। যাক, চাকরি না থাকায় আমার দুঃখ নেই, শুধু তুই যদি বন্ধুর প্রতি কর্তব্য মনে করে আগে থেকে একটু আভাসও দিয়ে রাখতিস, এতটা আহত বোধ করতাম না। যাক, বাদ দে এ প্রসঙ্গ। শোন, হাসানের ভাতিজার টিবি হয়েছে, ওর ছুটি দরকার, কিছু করতে পারিস কিনা দেখিস। টিবি হয়েছে হাসানের ভাতিজার, ছুটি দরকার? আকাশ থেকে পড়ল সোহেল। বলছিস কি তুই? এই তো গতকাল এসেছিল চাকরির দরখাস্ত নিয়ে। ভুল খবর শুনেছিস। এই 10 মিনিট আগে হাসান এসে আমাকে দিয়ে গেল এটা তোকে দেবার জন্যে। ডেস্ক থেকে একটা ছোট বাক্স তুলে বাড়িয়ে দিল সোহেল। হাত বাড়িয়ে নিল রানা বাক্সটা। খুলতে হলো না, লেবেল পরেই জানা গেল ভেতরের রুমাল আছে 8-10। তার মানে বিদায় উপলক্ষে উপহার। কিন্তু তখন মিথ্যে কথা বলল কেন হাসান? একটু ভাবতেই জলের মতো পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। রানা মনে আঘাত পাবে ভেবে নিজের হাতে প্রেজেন্টেশনটা দিতে গিয়েও পারেনি হাসান। ওকে দেখেই দুঃখে বুক ফেটে যাচ্ছিল তার, তাই হাসতে পারেনি। প্রশ্ন করতে মাথায় যা এসেছে তাই বলে উত্তর দিয়ে কান্নায় ভেঙে পড়া থেকে রক্ষা করেছে নিজেকে। কি ভাবছিস এত? বলল সোহেল। তোকে ভুল বোঝাবো এমন স্পর্ধা আমাদের কারো হবে এ কথা তুই ভাবলি কিভাবে? তোর কথা বিশ্বাস করছি আমি, বলল রানা, কিন্তু তুই সবটা জানিস না। আমি জানি, রাহাত খান আমাকে চাকরি থেকে, সেক্ষেত্রে আমি রিজাইন করব, বলল সোহেল। তুই অন্তত জানিস কেন আমি আজও এই অফিস কামড়ে পড়ে আছি? শুধু তোর জন্য। তুই আছিস তাই আছি। তুই না থাকলে কানা হয়ে যাবে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স। কে থাকবে বল? কে চাকরি করবে তুই না থাকলে? আমি তো অন্তত থাকবো না। চিফ যদি আমাকে না জানিয়ে তেমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তোর ব্যাপারে, আজই রিজাইন দেব আমি। না, দৃঢ় গলায় বলল রানা, সেটা আমি সমর্থন করব না। ভুলে যাস নে সোহেল, আমরা সবাই মিলে বহু কষ্টে তিলে তিলে গড়ে তুলেছি বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সকে। একজনের জন্য গোটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা অন্যায় হবে। বিসিআইতে আমি হয়তো থাকবো না, কিন্তু এর প্রতি আমার যে ভালোবাসা তা এতদিন পর প্রত্যাহার করব কিভাবে বল? মুখ ফিরিয়ে নিল রানা। ঠিক এই সময় ইন্টারকম ঘর ঘর করে উঠল। সেটটা অন করলো সোহেল। মেজর জেনারেলের গলাটা কর্কশ লাগলো রানার কানে। আমার চেম্বারে চলে এসো সোহেল। তুই বস শান্ত হয়ে। সেট অফ করে দিয়ে চেয়ার ছাড়তে ছাড়তে বলল সোহেল। প্লিজ রানা, আমি না ফেরা পর্যন্ত যাবি না কোথাও। দ্রুত বেরিয়ে গেল সোহেল। কয়েক সেকেন্ড ইতস্তত করল রানা। 2 হাত দিয়ে বুকের সাথে চেপে ধরে রেখেছে ও প্রেজেন্টেশনগুলো। পা বাড়ালো দরজার দিকে। পর্দা সরিয়ে ঢুকে পড়ল ভিতরে সলিল। শীষ দিয়ে উঠল রানাকে দেখে। ওর পিছু পিছু ঢুকলো পপি। এতক্ষণ রিহার্সেল দিয়েছে, বুঝতে পারল রানা। একযোগে কথা বলার সময় একজন আরেকজনকে ফেলে এগিয়ে গেল না বা পিছিয়ে পড়ল না লক্ষ্য করে। আমরা প্রতিজ্ঞা করিতেছি যে তুমি সুস্থ হইয়া ফিরিয়া আসিবার পরপরই আমাদের শুভ বিবাহ সম্পন্ন হইবে। আমাদের যৌথ শুভেচ্ছাস্বরূপ তোমাকে এই সামান্য উপহার দিতেছি, ইহা গ্রহণ করিয়া আমাদেরকে ধন্য করো হে সর্বজন প্রিয় বিশ্বপ্রেমিক ঘটক শ্রেষ্ঠ শ্রীমান মাসুদ রানা। ইঙ্গিতে সবগুলো প্রেজেন্টেশনের উপর ওদের প্যাকেটটা তুলে দিতে বলল রানা। পপি হাতের প্যাকেটটা রাখলো রানার 2 হাতের উপর চাপানো উপঢৌকনগুলোর উপর। ধন্যবাদ, মৃদু কণ্ঠে বলে পা বাড়ালো রানা। ওদেরকে কিছু বুঝতে বা বলতে না দিয়ে বেরিয়ে পড়ল সোহেলের রুম থেকে। ছোট্ট হয়ে যাচ্ছে ক্রমশ বুকটা। 6 তলায় নামতে করিডোরে দেখা হয়ে গেল জাহেদের সাথে। তার হাতের বাক্সটার দিকে চোখ পড়তেই রানার বয়স যেন বেড়ে গেল 10 বছর। সবাই দিয়ে ফেলেছে না বলতেই বাক্সটা রাখলো জাহেদ পপির প্যাকেটের পাশে। তোর কামরায় যাচ্ছিস বুঝি? যা, বাথরুম সেরে আসছি এক্ষুনি আমি। প্রায় ছুটে চলে গেল জাহেদ। পালিয়ে গেল ভাবলো রানা। এদের কারো উপর রাগ করার কোনো মানে হয় না, নিজেকে বোঝালো। এদের প্রতি বরং কৃতজ্ঞ বোধ করা উচিত ওর। সবাই মিলে বিদায় সম্বর্ধনা জানাবার নামে একটা অনুষ্ঠান করে ওকে অপমান করার চেষ্টা করেনি, এই তো যথেষ্ট। নিজের কামরায় ঢুকলো রানা। সেই টেবিল, সুইভেল চেয়ার, জানালার পুরু কার্টেন, মেঝেতে বেছানো জুট কার্পেট, কতদিনের চেনা। চারদিকে অপেক্ষা করছিল যেন বাকি সবাই। একে একে ভিতরে ঢুকে একটা করে উপহার দিয়ে দ্রুত কেটে পড়তে লাগলো। মিনিট 20 পর শেষ হলো গ্রহণের পালা। গিফটগুলো টেবিলের উপর সুন্দরভাবে সাজালো রানা। তারপর একটা সিগারেট ধরালো। অস্থিরভাবে পায়চারি করতে করতে ভাবছে রানা, সত্যিই কি আমি একটা মেন্টাল কেস, মানে পাগল হয়ে গেছি? পাগলদের লক্ষণ। আতকে উঠল। নিজেকে পাগল না মনে করাও পাগলামির একটা লক্ষণ। আর একটা অস্থিরতাটা পায়চারি থামিয়ে ধীরে ধীরে ফিরে গিয়ে বসলো ও সুইভেল চেয়ারে। মাথা নিচু করে ভাবতে শুরু করলো ভবিষ্যতের কথা।
ক্লিক করে শব্দ হলো একটা। চমকে মুখ তুলতেই সদ্য ফোটা ফুলের মতো সামনে দেখতে পেল রানা সোহানাকে। চোখের কাছ থেকে ক্যামেরাটা নামিয়ে আনতে আনতে চঞ্চল পায়ে টেবিলের কাছে এসে দাঁড়ালো সে। তার পাশে এসে দাঁড়ালো বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের নবনিযুক্ত প্রতিভাবান এজেন্ট রাশেদ। সবার ধারণা মাসুদ রানাকে কেউ যদি কখনো রিপ্লেস করে তবে সে গোলাম পাশা নয়, এই রাশেদ। কিছু মনে করো না, ববড চুল নেড়ে দ্রুত বলল সোহানা। ভালো জিনিস বেছে কিনতে গিয়ে দেরি করে ফেললাম। ক্যামেরাটা বাড়িয়ে দিল সে রানার দিকে। হাত বাড়িয়ে নিল রানা ক্যামেরাটা। দামি জিনিস, লেটেস্ট আশাহি পেন্টেক্স 1.2 সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা, ধন্যবাদ। আর এইটা ওর তরফ থেকে। ওর শব্দটা অদ্ভুত সুরেলা ভঙ্গিতে উচ্চারণ করলো সোহানা। কেড়ে নিল ছো মেরে রাশেদের হাত থেকে ছোট্ট একটা বাক্স, বাড়িয়ে দিল রানার দিকে। নেবার সময় দেখলো রানা রিস্ট ওয়াচের বাক্স, ওমেগা। রাশেদের দিকে তাকালো রানা, জোর করে হাসলো। ধন্যবাদ, মৃদু কণ্ঠে বলল। কোথায় যাবে ঠিক করেছো কিছু, জানতে চাইল সোহানা। নাকি ঢাকাতেই আপাতত থাকবে? ঠিক করিনি, কড়া একটা উত্তর দিতে গিয়ে শেষ মুহূর্তে সামলে নিতে পারলো রানা নিজেকে। সেজন্য কৃতজ্ঞ বোধ করলো ও নিজের প্রতি। চলো রাশেদ, তাগাদা দিল সোহানা রানার দিকে পিছন ফিরে। দেরি হয়ে যাবে আবার আমাদের। না, দেরি হবে কেন, বলল রাশেদ রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে। লাঞ্চ তো দুটোই, এখন মাত্র 1:15 বাজে। তোমার ঘড়ি বড্ড সেকেলে, ধীরে সুস্থে চলে, লেটস গো। জেদ ধরল সোহানা। লাঞ্চের আগেই শেষ করতে হবে আমাদের কাজটা। আরে দাঁড়াও, বলল রাশেদ। এত ব্যস্ত হবার কিছু নেই, রানা ভাইয়ের সাথে বরং মিনিট। খপ করে একটা হাত ধরে ফেলল সোহানা রাশেদের, তারপর টানতে টানতে নিয়ে চলল তাকে দরজার দিকে। ভালোই ভালোই যদি না যাও, হাত ছেড়ে দিয়ে রাশেদের কোটের কলার ধরল সোহানা। সশব্দে খিলখিল করে হাসতে শুরু করলো সে। কলার ধরে টেনে নিয়ে যাব। দুজন হাসাহাসি ঝাপটাঝাপটি করতে করতে বেরিয়ে গেল রানার অফিস রুম থেকে। লম্বা একটা নিঃশ্বাস ছাড়লো রানা ধীরে ধীরে, অনেকক্ষণ সময় নিয়ে। ভাবলো ভুল বুঝে নিজেকে নিজেই শাস্তি দিচ্ছে সোহানা, নাকি সত্যিই মন উঠে গেছে ওর। যাই হোক, এতটা বদলাবে তা কোনোদিন ভাবেনি। ধীরে ধীরে চেয়ার ছাড়লো, পকেট থেকে গাড়ির চাবি বের করলো। অফিসের গাড়ি, চাবির গোছাটা রাখলো সাজানো প্রেজেন্টেশনগুলোর উপর। সবার উপর আলতো করে রেখে দিল নীল গোলাপটা। কান পেতে কিছু যেন শোনার চেষ্টা করলো, কাপা দীর্ঘশ্বাস ছাড়লো। তারপর এগিয়ে গিয়ে পর্দা সরিয়ে সন্তর্পণে উকি দিল বাইরে। কেউ নেই করিডোরে, থাকবে না, জানতো যেন। পালিয়ে যাবার একটা সুযোগ যে সবাই ওকে করে দেবে, এতে আর সন্দেহ কি। এতদিন ধরে সকলের সাথে যে বন্ধুত্ব গড়ে উঠেছে, তার বদলে এটুকু তো পেতেই পারে। নিঃশব্দে করিডোরে বেরুলো রানা। এলিভেটরের দিকে ইচ্ছে করেই এগুলো না। হাসান কেঁদে ফেলবে, হয়তো কোনো সিন ক্রিয়েট করবে, তাও চায় না। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো রানা। পরিচিত কাউকে দেখলো না কোথাও। সুইং ডোর ঠেলে বাইরে বেরিয়ে আসতেই চোখে পড়লো লাল গাড়িটা। পাশ ঘেঁষে যাবার সময় একবার তাকালো রানা গাড়ির ভেতর। কেঁপে উঠল ঠোঁট দুটো, কিন্তু জোর করে তাও বন্ধ করলো। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। শাসালো নিজেকে, খবরদার, খুন করে ফেলবো সেন্টিমেন্টাল হলে। অফিসের গাড়ি, অফিসের সামনেই থাক। নিঃস্ব হয়ে বেরিয়ে যাচ্ছে ও। কোনো দায়িত্ব নেই, কর্তব্য নেই, পিছুটান নেই, নেই কিছু নেই। চারদিক খা খা করছে যেন। এতটুকু বুকের ভিতর এমন বিশাল দিকচিহ্নহীন অসীম শূন্যতা কিভাবে জায়গা করে নিয়েছে বুঝলো না ও। নেই নেই, শুধু এই হাহাকারটা ছাড়া আর কিচ্ছু অনুভব করছে না। হাঁটছে রানা, একসময় পিছন ফিরল, কিন্তু তখন আর দৃষ্টিসীমার মধ্যে নেই বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের প্রাসাদোপম বিশাল অট্টালিকা। এই রিক্সা যাবে? রিক্সা নিল রানা। বাড়িতে ফিরে ড্রয়িং রুমে এক একটা 5-6 ওজনের গোটা সাথে হার্ড কাভারে বাধাই করা বই দেখে ভুরু কুঁচকে উঠল ওর। পাঠিয়েছেন মেজর জেনারেল রাহাত খান। বিশেষ গুরুত্ব না দিয়ে ভুলে যাবার চেষ্টা করলো রানা ওগুলোর কথা। কিছুই মনে রাখতে চায় না ও আজ। কিন্তু দুপুরের পর অন্যরকম ঘটনা ঘটল। মনটা দুমড়ে মুচড়ে আছে। কিছু একটা নিয়ে মগ্ন হতে পারলে উপকার পাওয়া যেতে পারে ভেবে লাঞ্চ সেরে বিছানায় গড়াগড়ি দেবার সময় বইগুলো বেডরুমে আনিয়ে পাতা উল্টাতে শুরু করলো। বইগুলো ওশেনোগ্রাফি সম্পর্কে, বিশেষ করে আটলান্টিক মহাসাগর সম্পর্কে লেখা। দেখতে দেখতে সত্যিই মগ্ন হয়ে পড়ল। ডুবে গেল ওর সকল অস্তিত্ব সহ পুরোপুরি। সময় জ্ঞান আর রইল না ওর। বিকেল হলো, সন্ধ্যা হলো, রাত হলো, তারপর রাত গভীর হলো, কিন্তু রানার হুঁশ ফিরল না। বইগুলোর মধ্যে কি যে মজা পেয়েছে একমাত্র ওই জানে।
ড্রেক্স প্যাসেজের টানা বাতাস, চিন্তিত ভঙ্গিতে বলল বৃদ্ধ গলহার্ডি। আবহাওয়া অফিসের মুখপাত্রের বিবৃতির মতো শোনালো কথাগুলো। রানা, একটু সাবধান থাকা উচিত আমাদের। ভুরো কুচকে তাকালো রানা। দূর দূর, বুড়োর মাথা খারাপ। ভাবখানা যেন 3,000 মাইল দূরে ড্রেক্স প্যাসেজকে চোখ তুলে দেখতে পাচ্ছে। ঢেউগুলোর পিঠে খাজ খাজ ভাজ কিছুই নেই, একেবারে সমতল। ছুরির ফলার মতো ধারালো বাতাস লাগছে গায়ে। উপভোগ করছে রানা বাতাসের তীক্ষ্ণ স্পর্শ। বাতাসের ধার দেখে বোঝা যায় একা বা অসহায় নয় সে, পিছনে ব্যাকিং আছে। কিন্তু এই বাতাস ইচ্ছা করলেই যে একাধটা নিম্নচাপকে ডেকে আনতে পারবে, অতটা বিশ্বাস করা কঠিন। ঢিলে ঢালা করে বাঁধা মেন সেইলের দড়ি দ্বারা খুলে ফেলতেই মাস্তুলের মাথার কাছে পা আটকে নড়বড়ে ফ্রেমটা খটখট আওয়াজ করতে শুরু করলো। এক হাত কোমরে আর এক হাত মাস্তুলের গায়ে রেখে দূরে তাকালো গরিলার মতো বুকের ছাতিওয়ালা আইল্যান্ডার। পাটের দড়ির মতো পাকানো হাতের আঙুল, কঠিন পেশির বাহার দেখে আঁচ করা মুশকিল 35 না 45 বয়স। 60 উত্তীর্ণ মনে করার উপায়ই নেই আইল্যান্ডার গলহার্ডি। লম্বায় ফুট 30 বোটটা 3 কিস্তিতে নেমে গেছে প্রশস্ত সিঁড়ির ধাপের মতো। হাল ধরে বসার জায়গাটা মোগল সম্রাট শাহজাহানের সিংহাসনের কথা মনে করিয়ে দেয়। সামনের দিকটা পানি থেকে জেগে আছে মোট হাত 3। 20 সেকেন্ড পর পর একের পর এক ঢেউ এগিয়ে এসে মাথায় তুলে নিচ্ছে বোটটাকে। দেখতে দেখতে রানার মনে হলো বিশাল জলধির প্রতিনিধিত্ব করছে ঢেউগুলো। শ্রদ্ধা জানাচ্ছে তারা মানুষের বুদ্ধিকে। সাউথ শেটল্যান্ড থেকে আসছে না বুঝলে কিভাবে, হালকা সুলটে বলল রানা। স্টারবোর্ডের সামনের রো লকের উপর হাঁটু ভাঁজ করে একটা পা রাখলো গলহার্ডি। চেয়ে আছে সেই দূরে দিগন্তে। কুয়াশার ভেতর কি দেখতে চেষ্টা করছে সেই জানে। পশমের জ্যাকেটে মোড়া শরীরটা টান টান। শুনতে পায়নি যেন রানার কথা। খুশি খুশি মনটা হেসে উঠতে চাইছে রানার। লম্বা বৈঠা আটকাবার লোহার বারের ফ্রেমের উপর বসে বৈঠাগুলোর মাঝখান থেকে ওর স্পেশাল নাইলন নেটের জন্যে আর একটা লিড সিঙ্কার তুলে নিল রানা। নেটটা বটম বোর্ডে নিখুঁতভাবে গুটানো আছে। 100 ফ্যাদম লাইনে লিড সিঙ্কারটা বেঁধে গিট লাগালো সে ধীরে সুস্থে। গলহার্ডির সাবধানের মার নেই ভঙ্গিটাকে আমল দেবার কোনো কারণ দেখতে পাচ্ছে না ও। আর যদি হুট করে বিপদ এসেও পড়ে, গ্রাহ্য করবে না ও। কর্মজীবন থেকে আচমকা ধাক্কা মেরে বের করা দেয়া হয়েছে ওকে। ছুড়ে দেয়া হয়েছে শূন্যে, যেখানে ইচ্ছে পড়ার জন্যে তৈরি হয়ে গেছে ও ইতিমধ্যে। কায়ে মনোবাক্যে চাইছে সাংঘাতিক অকল্পনীয় কিছু একটা ঘটুকি বরং। রংচটা উইন্ড ব্রেকারের নিচে দাঁড়িয়ে কাঁধ ঝাঁকালো গলহার্ডি। দেখে মুচকি হাসলো রানা। যদি জেলে হয়ে সারাটা জীবন সমুদ্রে কাটিয়ে দিতে পারতাম, ভাবছেও। মাছ শিকার করছে না রানা, তবে জেলেদের মাছ ধরার মতোই জাল ফেলে প্ল্যাঙ্কটন আবিষ্কারের নেশাটা পেয়ে বসেছে ওকে। গলহার্ডি বাতাসের সাথে নাকি ড্রেক্স প্যাসেজের সাথে আলাপ করছে ঠিক বুঝতে পারল না রানা। জন্মগত সতর্কতা রয়েছে লোকটার মধ্যে। জাতশত্রু সাগরে বেঁচে থাকতে হলে এটাই দরকার। অ্যান্টার্কটিকার এই পানি পৃথিবীর অন্য যে কোনো পানির চেয়ে অনেক বেশি হিংস্র এবং নির্মম। আমি জানি রানা, ড্রেক্স প্যাসেজের স্বভাব চরিত্র আমার চেয়ে আর কে ভালো জানে। ভারী লিড সিঙ্কারটা বোটের গা ঘেঁষে পানিতে ফেলে দিল রানা। জানেও গলহার্ডির কথায় যৌক্তিকতা আছে। সমুদ্রই ওর জীবন, হয়তো মরণও। দ্বিতীয় মহাযুদ্ধের সময় HMS স্কটের লিডিং টর্পেডোম্যান ছিল লোকটা। ওদের বেস ছিল ডিসেপশন আইল্যান্ড, দক্ষিণ আমেরিকার দক্ষিণতম প্রান্ত থেকে 500 মাইল দক্ষিণে। হিজ ম্যাজেস্টিজ সাউথ শেটল্যান্ড নাভাল ফোর্সের ডিস্ট্রয়ার HMS স্কটের দায়িত্ব ছিল প্যাসিফিক ওশেন এবং আটলান্টিক ওশেনের মধ্যবর্তী সি প্যাসেজ পাহারা দেয়া। জার্মান আর্মড মার্চেন্ট শিপ, রেইডার, ইউবোট এবং জাপানি সাবমেরিনগুলোর অত্যন্ত প্রিয় রুট ছিল ড্রেক্স প্যাসেজ। প্রিয় হবার কারণ ড্রেক্স প্যাসেজ কখনো শান্ত হয় না। সমস্ত রুটটাই ঝঞ্ঝা বিক্ষুব্ধ কুয়াশায় মোড়া। মাত্র 5 মাইল কাছের জাহাজের অস্তিত্ব আবিষ্কার করাও অসম্ভব। ঠাট্টা করে গলহার্ডি বলে, ড্রেক্স প্যাসেজ থেকে পোয়াটেক পানি তুলে নিয়ে এসে দাও আমাকে। চিনতে না পারলে ওই পানিতেই ডুবে মরব। মুখ তুলে রানা দেখল কাঠের মূর্তির মতোই সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে লোকটা। ফের মুচকি হাসলো। এমনভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে সেই সাউথ পোল পর্যন্ত দেখার চেষ্টা করছো।
দেখতে পেলে তো আর কথা ছিল না, বলল গলহার্ডি। জানতে পারতাম কী ধরনের বাতাস আসছে ছোবল মারতে। চারদিকের প্রায় শান্ত পরিস্থিতিটা দেখে নিয়ে ঘাড় ফেরালো রানা পিছন দিকে। বোটের পিছনে কয়েক মাইল দূরে দেখা যাচ্ছে বড় দ্বীপটাকে। দেশ, বাড়ি, আভাসভূমি যাই বলা হোক, গলহার্ডির ওটাই সব। কিছুই ছোবল মারতে আসছে না, বলল রানা দৃঢ় গলায়। খামোকা ভয় পাচ্ছ তুমি। ঘাড় ফিরিয়ে তাকালো গলহার্ডি, রানার দিকে নয়, দ্বীপটার দিকে। বলল, ট্রিস্টানরা চানহার টাওয়ার থেকে ওয়াচম্যান নামে না কখনো, সেজন্যই আমরা আইল্যান্ডাররা আজও বেঁচে আছি। রানা, সামান্য এই বাতাসের পিছনেই রয়েছে প্রচণ্ড একটা ঝড়। রানা তখন কোথায়? গলহার্ডির কথা কানে যায়নি ওর। তাকিয়ে থাকতে থাকতে